আমি মিহিরিমা সুলতানা, আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা তাবাসসুম আর তাসফিয়া নূর। আমরা তিনজনে একই রেস্টুরেন্টে জব করি। সেখানে কাজ শেষে বাড়ি আসতে প্রায় দিনই রাত হয়ে যায়। আজও তাই হলো। তিনজনের রেস্টুরেন্টের থেকে বের হয়ে দ্রুত বাড়ি আসার জন্য একটা নির্জন শর্টকাট রাস্তা বেছে নিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই ঘটে এই ঘটনা। লোক তিনজনের মধ্যে একজন জোরে বলে উঠল, কে ওখানে? বলেই তারা পিস্তল হাতে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। ছেলে তিনজনকে পিস্তল হাতে এগিয়ে আসতে দেখে তাসফিয়া কাঁপাকাঁপি গলায় বলে, আজ আমাদের মৃত্যু নিশ্চিত। শেষবারের মতো সবাই সবাইকে দেখে নে। তাসফিয়ার কথা শুনে সাবিহা আরো ভয় পেয়ে যায় আর বলে, আল্লাহ আমাদের বাঁচাও। তাসফিয়া ও সাবিহা দুজন দুজনের হাত শক্ত করে ধরে একে অপরের সাথে মিশে আছে। মিহিরিমা করুণ চোখে ওদের দুজনের কাণ্ড দেখছে। মিহিরিমার তো যায় যায় অবস্থা, হোঁচট খেয়েছে, রাস্তার উপর বসে আছে আর যত দোয়া দরুদ আছে পাঠ করছে। তিনজন ওদের কাছাকাছি এসে দেখে একটা মেয়ে রাস্তার উপরে বসে আছে আর তার থেকে কিছুটা দূরে দুটো মেয়ে একে অপরের শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে দেখেই বোঝা যাচ্ছে মেয়েগুলো খুব ভয় পেয়ে আছে। এইটা দেখে আরাফ বলে ওঠে। কে তোমরা? এখানে কি করছো? আরাফের কথায় কেউ কোনো জবাব দিল না। এবার আরাফ কিছুটা চিল্লিয়ে জিজ্ঞেস করলো। কি হলো, কথা বলছো না কেন? আরাফের চিল্লিয়ে বলায় মেয়েগুলো ভয়ে কিছুটা কেঁপে উঠল। আরাফ আবারও চিল্লিয়ে কিছু বলতে যাবে, তখনই আরাফের কাঁধে আহির হাত রাখে। আরাফ আর চোখে আহিরের দিকে তাকায়। আহির চোখের ইশারায় তাকে শক্ত হতে বলে। হাতের গান পকেটে ঢুকিয়ে আহির শান্ত কণ্ঠে প্রশ্ন করে। নাম কি তোমাদের? মিহিরিমা ভয় ভয় চোখে আহিরের দিকে তাকায়। আহির কিছু একটা আন্দাজ করতে পেরে মিহিরিমার সামনে হাঁটু গেড়ে বসে বলে, ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। মিহিরিমা বুঝতে পারলো এরা সত্যিই বলছে, তাই মনে কিছুটা সাহস পেল। আয়ানও আহিরের পাশে গিয়ে বসে পড়ল আর বলল, ভয় যদি কমে গিয়ে থাকে তাহলে এবার আমাদের প্রশ্নের আনসার দাও প্লিজ। মিহিরিমা এবার জবাব দিয়ে উঠল আর বলল, আমি মিহিরিমা, ওরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা আর ও হলো তাসফিয়া। কথাটা বলেই মিহিরিমা আরাফের দিকে তাকালো। আরাফ কিছুক্ষণ মিহিরিমার দিকেই তাকিয়েছিল। মিহিরিমাকে নিজের দিকে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে ফেলল। আরাফ আবারও ওদের উদ্দেশ্যে করে বলে, এদিকে কি জন্য এসেছো? বাজে কয়টা এখন? আরাফের কথায় মিহিরিমা আবারও কিছুটা ভয় পেল। এই লোকটা একটু বেশিই রাগী, মুখে মনে হয় কখনো কেউ মুছু দেয়নি। তে তো করল্লা কোথাকার। মনে মনে বলল। মিহিরিমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আরাফ। কি হলো, কথা কানে যাচ্ছে না? মিহিরিমা কিছুটা সাহস নিয়ে মিহি কণ্ঠে জবাব দিল, আসলে আমরা একটা রেস্টুরেন্টে জব করি, তার জন্য রাত হয়ে যায় বাসায় ফিরতে। বাড়িতে কেউ নেই তোমাদের? প্রশ্নটাই মিহিরিমাদের মন খারাপ হয়ে যায়। তিনজনই একসাথে বলে ওঠে। না। আরাফ দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। আয়ান ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলে, ওকে, তাহলে চলো, আমাদের গার্ডরা তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। মিহিরিমা সাবিহা ও তাসফিয়ার দিকে করুণ চোখে তাকালো। ওদেরও একই অবস্থা। তিনজনে করুণ চোখে একে অপরের দিকে চেয়ে আছে। ওদেরকে এমন চুপচাপ দেখে আরাফ আবারও জোরে বলে উঠল, একে অপরের দিকে তাকাতাকি না করে চলো। আর তুমি মিহিরিমাকে উদ্দেশ্য করে এখনো বসে আছো কেন? আজকে কি এখানে থাকার প্ল্যান করেছো? মিহিরিমা নিচের দিকে তাকিয়ে আছে। আরাফ খেয়াল করলো মেয়েটার পা থেকে রক্ত বের হচ্ছে। আরাফ দ্রুত হেঁটে মিহিরিমার কাছে চলে আসলো। আরাফকে নিজের কাছে আসতে দেখেই মিহিরিমা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। সাবিহা, তাসফিয়া ও প্রচুর ভয় পেয়ে গেছে। ওরা ভেবেছে এই বুঝি মিহিরিমাকে গুলি করে মেরে ফেলল। আর আয়ান আহির ভেবে নিয়েছে এই বুঝি মেয়েটা আরাফের হাতে চড় খেলো। ওদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে আরাফ মিহিরিমাকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। যে ছেলে মেয়েদের থেকে দূরে থাকে সে আজকে অচেনা একটা মেয়েকে খুলে উঠিয়ে নিল। আয়ান আহির অবাক হয়ে চেয়ে আছে আরাফের দিকে। তারপর ঘুরে
সাবিহা ও তাসফিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা দুইজন ভালোই ভালোই যাবে নাকি তোমাদেরকেও কোলে করে নিতে হবে? আমার কিন্তু সমস্যা নেই কোলে নিতে। না না, আমরা হেঁটে যেতে পারবো, কোলে নিতে হবে না। বলেই তাসফিয়ার হাত ধরে দুজনে আয়ান আহিরের পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরল। তাসফিয়া মনে মনে বলল, তোদের কোলে উঠবো কি মোটে? একবার জান নিয়ে বাড়ি ফিরতে পারলে শান্তি। মিহিরিমা আরাফের দিকে চেয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কালো মাস্ক পরে থাকায় চোখ আর কপাল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে মন বলছে মারাত্মক সুন্দর এই পুরুষ। ভ্রুগুলো পাতলা, বেশি ঘন না, তবে অসম্ভব সুন্দর তার চোখগুলো। আরও আকর্ষণীয় ঘন পাপড়ি, সিল্কি চুল কালো কিন্তু কিছুটা ব্রাউন ভাবও আছে, কপাল জুড়ে ছড়িয়ে আছে বাদামি রঙের চুল। মিহিরিমা এক ধ্যানে চেয়ে আছে আরাফের দিকে। আরাফ হঠাৎ আর চোখে মিহিরিমার দিকে তাকালো, দেখতে পেল মেয়েটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফ দৃষ্টি সরিয়ে সামনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো। কি দেখছো? মিহিরিমা আনমনে জবাব দিল। আপনাকে। হোয়াট? মিহিরিমার এবার হুঁশ আসলো, তাড়াতাড়ি উত্তর দিল। বলেছে আমাকে নামিয়ে দিন। আরাফ চুপচাপ আর কথা না বাড়িয়ে মিহিরিমাকে গাড়ির সামনে এনে নামিয়ে দিল। ততক্ষণে সাবিহা, তাসফিয়া, আয়ান, আহিরও ওদের কাছে চলে আসলো। আয়ান গার্ডদের উদ্দেশ্য করে বলল, এদের তিনজনকে তাদের বাড়িতে পৌঁছে দাও। আহিরের বলতে দেরি, ওদের উঠতে দেরি হলো না। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। দুইজন গার্ড ওদের নিয়ে বেরিয়ে যায়। ওরা চলে যেতেই আরাফ, আয়ান, আহিরের চেহারায় রাগী ভাব ফুটে ওঠে। একজন গার্ড আরাফকে উদ্দেশ্য করে বলে, লাশ দুটোকে পার্সেল করে জুবাইরের বাড়িতে পাঠিয়ে দাও। বলে তিনজনই বাঁকা হাসে। গার্ড মাথা নেড়ে চলে যায়। জুবাইর তার বেডরুমে দুইজন মেয়ে নিয়ে অশ্লীল কিছু কাজবাজ করায় ব্যস্ত। রফিক দিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ির ভিতর প্রবেশ করে। জুবাইর রুমে দরজায় করাঘাত করলো। জুবাইর বিরক্তি ভঙ্গিতে মেয়ে দুটোকে সরিয়ে বেড থেকে উঠে দরজা খুলে দিল। জুবাইর দরজা খুলে বিরক্তি ভঙ্গিতে রফিকের দিকে তাকালো। রফিক দ্রুত বলতে শুরু করলো। কথাটা শুনে জুবাইরের রাগ উঠে গেল। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে ভাঙচুর শুরু করলো। রফিক ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। জুবাইর রাগে গড়গড় করে হেঁটে নিজের রুমে ঢুকে গান হাতে নিয়ে টেবিলের উপর রাখা কাচের ফুলদানিতে শুট করলো। আমি তোমাদের তিনজনকে ছাড়বো না। উফ বাবা, এতক্ষণে দেহে যেন প্রাণ ফিরে পেলাম। আমারও একই অবস্থা। আমি তো ভেবেই নিয়েছিলাম আর হয়তো বাড়িতে ফিরতে পারবো না। আমিও। সাবিহা, তাসফিয়া একসাথে ওর দিকে তাকালো আর বলল, চুপ কর শালি, তোর সাহস কি? তুই ওই মাফিয়ার কোলে লাফ দিয়ে উঠে পড়লি? মিহিরিমা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি খুব রূপ বেড়েছে? না, তবে আমি লাফ দিয়ে কখন কোলে উঠলাম সেটাই ভাবছি। কি হয়েছে? আর কিছু ভাবতে হবে না, এখন এইটাই ভাব আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে, আর বেঁচে থাকতে ওই রাস্তায় আমি পা রাখবো না। এমন করে বলছিস যেন তুই একাই ওই রাস্তা দিয়ে গিয়েছিলি। যত বলেই ঘুমাতে চলে গেল। সাবিহা কিছু বলবে তার আগেই তাসফিয়া বলে উঠল, এখন ঘুমিয়ে পড়, মহারানী রাগ করেছে, কালকে আবার সকাল সকাল বের হতে হবে। গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরাফ, দৃষ্টি কাঁধের উপর স্থির। তখন মিহিরিমাকে কোলে উঠালে মিহিরিমা ভয়ে আরাফের কাঁধে খামচে ঝরে, যার ফলস্বরূপ নখের দাগ বসে গেছে। আরাফ দৃষ্টি সরিয়ে ফেলল। রাগ হচ্ছে খুব মেয়েটার উপর। এর ভিতর আরাফের রুমের আয়ান আহির প্রবেশ করল। আজকাল তুই একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিস বলে মনে হচ্ছে না? মানে কি বলতে চাচ্ছি? না মানে তুই অচেনা একটা মেয়েকে কোলে উঠিয়ে নিলি, এটা কি ভাববার বিষয় নয়? মেয়েটার পা কেটে গেছিল, জাস্ট তাকে হেল্প করেছি, এটা নিয়ে এত ভাববার কি আছে? আরাফ বুঝতে পেরেছে ওরা দুজন ওকে নিয়ে মজা করছে। আরাফ দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলতে লাগল, আমি না হয় একটা অচেনা মেয়েকে কোলে নিয়েছি,
আর তোরা দুজন তো অচেনা দুটো মেয়েকে তোদের কোলে ওঠার অফার করছিলি। চল ডিনার করতে হবে, সকালে একটা মিটিং আছে। আরাফ দ্রুত রেডি হয়ে নিচে আয়। বলেই আয়ান আরাফের রুম থেকে বেরিয়ে গেল। বাইরে বের হয়ে আহির কটমট দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলতে লাগল, আরাফকে পচাতে এসে নিজেরাই পচে গেলাম। সব হয়েছে তোর জন্য। যা বাবা, আমি এবার কি করলাম? আহির কিছু না বলে নিজের রুমে চলে গেল। সকালে সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে গেল তাসফিয়ার। উঠে বসে আর মোড়া ভেঙে পাশে তাকালো। সাবিহার এক পা কোলবালিশের উপর আর এক পা বিছানার বাইরে নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাসফিয়া সাবিহাকে একবার দেখে ঘড়ির দিকে তাকালো। কত বেজে গেছে আর এই সাবিহা এখনো নাক ডাকছে। দাঁড়া, আজকে তোকে বোঝাচ্ছি। বলেই সাবিহার মাজা বরাবর একটা লাথি মারল। লাথি মারার ফলে সাবিহা ফ্লোরে পড়ে গেল। সাবিহা এক হাত মাজায় রেখে আর এক হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে উঠে বসে আর বলে, আমি নিচে এলাম কি? আমি তোকে লাথি মেরে ফেলেছি। সাবিহার ঘুম কেটে গেল। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে তাসফিয়ার চুল টেনে ধরল। তাসফিয়া ও কম কিসে, সেও সাবিহার চুল টেনে ধরল। ওই শয়তান ছেড়ি, তুই আমাকে লাথি মেরেছিস? আমাকে ঘুমাতে দেখলে তোর হিংসা হয় তাই না? শয়তান ছেমড়ি, এতই যখন ঘুম, তোর নাকটা বন্ধ করে ঘুমা। তোর নাকের মিউজিকে আমি ঘুমাতে পারি না। থাম তোরা। কারো জোরে চিৎকারে দুজনে দরজার দিকে তাকালো। মিহিরিমা অগ্নি দৃষ্টিতে খুন্তি হাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো পুরো রুম জুড়ে। নীরবতা কাটিয়ে মিহিরিমা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সকাল সকাল চুল ছেড়ে ছেড়ে শুরু করে দিয়েছিস তোরা? তোরা কি ছোট বাচ্চা? ছোট বাচ্চারাও তো তোদের মতো এরকম করে না। চুল ছাড় দুজনের। তাসফিয়া সাবিহা একে অপরে চুল ছেড়ে দিল। মেহেরিমা, আমি কিছু করিনি। এই তাসফিয়ার বাচ্চা আমাকে মরিয়েছে, তাই তো আমি। শুধু একটা লাথি মেরেছে, মরে তো যাসনি। তাসফিয়া খুশিতে গদগদ হয়ে বিছানার থেকে নেমে মিহিরিমার দিকে এগিয়ে গেল আর বলল, এই তো জানো, তুই আমাকে বুঝতে পেরেছিস। বলেই মিহিরিমাকে জড়িয়ে ধরতে যাবে তার আগেই তাসফিয়ার পিছনের খুন্তির একটা বাড়ি মারল। তাসফিয়া আঘাত পাওয়া জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে মিহিরিমার দিকে করুণ চোখে তাকালো। তুইও কম কিসে? আর তোর বউকে বলিস। খচ্চর ছেমড়ি, আমাকে মারলি? অভিশাপ দিলাম, এমন ছেলে তোর বর হবে, তোকে উঠতে বসতে চড় থাপ্পড় মারবে। মিহিরিমা ঘুরে তাসফিয়ার দিকে তাকিয়ে হাতে রাখা খুন্তি উঁচু করে ধরল। তাসফিয়া তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা আটকালো। অন্যদিকে ডাইনিং টেবিলে বসে তিনজন গম্ভীরভাবে নিজেদের মতো ব্রেকফাস্ট করছে। কেউ কারোর সাথে কথা বলছে না। নাদিম এসে মাথা হালকা নিচু করে বলে ওঠে, স্যার, এখানে আজকে আপনাদের মিটিং আছে। কয়টায়? 11টায়। জুবাইরের কি খবর? এখনো কিছু জানতে পারিনি। আমাদের লোকেরা ওর উপরে নজর রাখছে। কিছু জানতে পারলে আমাকে জানাবে। ওকে, যেতে পারিস। অতঃপর নাদিম চলে গেল। আরাফরা ব্রেকফাস্ট শেষ করে মিটিংয়ের উদ্দেশ্যে গাড়ি করে বেরিয়ে গেল। অন্যদিকে অনেকক্ষণ হলো মিহিরিমারা রেস্টুরেন্টে এসে কাজে লেগে পড়েছে। কাজের ফাঁকে ফাঁকে তাসফিয়া সাবিহা অনেকবার চেষ্টা করেছে মহারানীর রাগ ভাঙানোর, কিন্তু তারা ব্যর্থ। তাই সিদ্ধান্ত নিল আজকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে কোথাও ঘুরতে যাবে। এতে করে মহারানীর রাগও ভেঙে যাবে। যেই কথা সেই কাজ। কি সমস্যা তোদের? তাসফিয়া একটা মেকি হাসি দিয়ে বলতে লাগলো, রাগ করিস না প্লিজ, জানিস তো তুই রেগে থাকলে আমাদের ভালো লাগে না। মিহিরিমার তাসফিয়ার এই ফেস দেখে প্রচুর হাসি পাচ্ছে। হাসি কন্ট্রোল করে, আচ্ছা রাগ করিনি, এখন বলতো এইভাবে ছুটি কেন নিয়েছিস? চল না ঘুরতে যাই কোথাও, অনেক দিন তো হলো কোথাও যাই না। এখন? হ্যাঁ তো কি হয়েছে, চল বলেই মিহিরিমার হাত ধরে হাঁটা শুরু করলো। তিনজনে হেঁটে হেঁটে একটা পার্কে এসে বসলো। পার্কটার নিরিবিলি। পার্কের পাশে একটা নদী। দুপুরবেলা মানুষজনই নেই বললেই চলে। অন্যদিকে মাত্রই মিটিং শেষ করে এসে গাড়িতে উঠে বসলো আরাফরা।
গাড়ি চলতে শুরু করলো। কিছু দূর যেতেই গাড়ি থেমে গেল। কি সমস্যা? আর সামনে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আর যেতে পারবে না। এটা শুনে তিনজনেরই মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। আর একজন বলে উঠল, এখন কিভাবে বসে থাকতে হবে? বসে থাকতে না চাইলে চল বাইরে বের হয়ে কিছুক্ষণ ঘুরে আসি। আহির রাজি হয়ে গেল। দুজনে বের হয়ে আরাফকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। তুইও চল। আরাফ ওদের দিকে তাকিয়ে সেও বের হয়ে আসলো। তিনজনে হেঁটে হেঁটে সে পার্কের ভেতর প্রবেশ করলো। আর আহির বলে উঠল, কতদিন পর আমরা এমন জায়গায় এসেছি। হঠাৎ কারোর অট্টহাসির শব্দ শুনে তিনজনে একে অপরের দিকে তাকিয়ে সামনের দিকে হেঁটে গেল। কি সমস্যা কি আপনাদের? পথ আটকে রেখেছেন কেন? যেতে দিন আমাদের। যেতে দেওয়ার জন্য তো আটকায়নি পাখিরা। তাসফিয়া কাঁপাকাঁপি গলায় জিজ্ঞেস করলো। মানে? ছেলে চারজন অট্টহাসিতে মেতে উঠল। হাসি থামিয়ে একজন মানে হলো আজকে আমরা তোমাদের নিয়ে বাসর করব। কি হচ্ছে এখানে? কারো কণ্ঠস্বর কানে আসতেই ছেলেগুলো হাসি থামিয়ে পিছনে ফিরে তাকালো। তিনটা ছেলে, কালো শার্ট, মুখে কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছে। একটা ছেলে বলে উঠল, এখনো কিছুই হয়নি, তবে এখন অনেক কিছু হবে। বলেই মিহিরিমার ওড়না ধরার জন্য হাত বাড়ালো। মিহিরিমা ভয় পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কিছুক্ষণ আগে পার্কে এসে দেখে কোনো মানুষজনই নেই বললেই চলে। মিহিরিমারা একটা ফাঁকা বেঞ্চে বসে পড়ে। আমাদের এখানে আসা কি ঠিক হলো? কেন ঠিক না হওয়ার কি হলো? দেখছিস তো মানুষজন নেই, যদি কোনো বিপদ হয় আমার, কিন্তু ভয় লাগছে। হ্যাঁ, আমারও ভয় লাগছে। আগের দিন রাতের কথা মনে নেই? একটুর জন্য বেঁচে গেছিলাম। সাবিহা, চুপ কর তো, কিছু হবে না। চুপচাপ বসে থাক আর এত সুন্দর পরিবেশটাকে উপভোগ কর। সাবিহা মিহিরিমা আর কথা বাড়ালো না, কারণ ওরা জানে বলে কোনো লাভ হবে না। তাই অন্য বিষয়ে গল্প করতে লাগলো। তিনজনে গল্প করছিল, ততক্ষণে চারটা বখাটে ছেলে এসে ওদের বিরক্ত করা শুরু করে। অনেকক্ষণ হলো কিছু টের না পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখতে পাই যে ছেলেটা ওড়না ধরার জন্য হাত বাড়িয়েছিল। তার হাত মুচড়ে ধরে আছে আরাফ। আরাফের চোখ থেকে যেন আগুন ঝরছে। মিহিরিমা সরে দাঁড়ায় ভয়ে। ওর অবস্থা খারাপ। তাসফিয়া সাবিহারও একই অবস্থা। আরাফ ছেলেটার হাত জোরে মুচড়ে ধরে ছেড়ে দেয়। ছেলেটা হাত ছাড়া পেয়ে ব্রেগে আরাফকে মারার জন্য তেড়ে যেতেই আরাফ প্যান্টের পকেট থেকে গান বের করে ছেলেটার মাথা বরাবর শুট করে দেয়। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে সাবিহা জ্ঞান হারায় আর মিহিরিমা থ মেরে দাঁড়িয়ে। আরাফ ছেলেটাকে শুট করে বাকি তিনজনের দিকে তাকাতেই তারা ভয়ে পালায় সেখান থেকে। আরাফ, আয়ান, আহির এবার মিহিরিমাদের দিকে তাকালো। ভয়ঙ্করভাবে রেগে আছে তারা। তাসফিয়া সাবিহাকে ঝাঁকাচ্ছে, কিন্তু সাবিহার কোনো হুঁশ জ্ঞান নেই। আয়ান দ্রুত সাবিহার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আয়ান আলতো হাতে সাবিহার গালে হাত রাখে আর বলে, এই মেয়েটা তো সেন্সলেস হয়ে গিয়েছে, হসপিটালে নিতে হবে। বলেই সাবিহাকে পাজা কোলে তুলে নিল আরাফ। অনেকক্ষণ ধরে মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছিল। হলুদ ফর্সা গায়ের রং, লম্বা কালো চুল, ঠোঁটের নিচে তিল, নীল রঙের সালোয়ার কামিজ পরাই আরো অনেক সুন্দর লাগছে। মিহিরিমা হঠাৎ ঢলে পড়ল আরাফের বুকে। আরাফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, অনেক ভয় পেয়েছে মনে হয়। আরাফ দ্রুত মিহিরিমাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। তাসফিয়া ঠায় দাঁড়িয়ে রয়েছে। আহির কোনো কথা না বলে সজোরে তাসফিয়ার গালে একটা চড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে তাসফিয়া কিছুটা সরে গেল। কোন সাহসে তুমি এখানে এসেছো? জানো আজকে যদি আমরা না আসতাম কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো তোমাদের। তাসফিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ছে। তাসফিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আহির রেগে তাসফিয়াকে কিছু বলতে গিয়ে থেমে গেল। আহির খেয়াল করে দেখলো তাসফিয়া কাঁদছে। আহিরের এখন মায়া লাগলো। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। ও শিট, এটা আমি কি করলাম? এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি আমার। আহির তাসফিয়ার সামনে এসে আলতোভাবে তাসফিয়ার দু গালে হাত রাখে। আহিরের এমন আচরণে তাসফিয়া অবাক হয়ে মাথা তুলে আহিরের দিকে তাকায়।
আহির দেখতে পেল তাসফিয়ার চোখ থেকে গাল বেয়ে জল পড়ছে। আহির হাত দিয়ে তাসফিয়ার চোখের জল মুছে দিয়ে বলল, সরি, আমি থাপ্পড় মারতে চাইনি, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল। আপনার রাগ হওয়ার কি আছে এখানে? তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে? বলেই তাসফিয়ার গাল থেকে হাত সরিয়ে ফেলল। তাসফিয়া আবারও আমার ক্ষতি হলে আপনার কি? আহির রাগী চোখে তাসফিয়ার দিকে তাকালো। এতে তাসফিয়া কিছুটা ভয় পেল। আহির ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভেবো না। তোমার একাকে উদ্দেশ্য করে কিছু বলিনি, তোমাকে বলেছি বলে এটা ভেবো না তোমার গুরুত্ব এই আয়ান চৌধুরীর কাছে অনেক বেশি। এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আজ তোমাদের জায়গায় অন্য কোনো মেয়েও থাকতে পারতো, আর আমরা চাই না এই সমাজে কোনো নারীর অসম্মান হোক, বিকজ মেয়েরা মায়ের জাত। কথাগুলো বলেই আহির হাঁটা ধরলো। তাসফিয়া আহিরের শেষের কথাটা শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো। কি? বউয়ের বয়সী মেয়ে মায়ের জাত? আহির কথাটা শুনে দাঁড়িয়ে যায়, ঘুরে তাসফিয়ার দিকে তাকায় আর বলে, কি বললে তুমি? তাসফিয়া ভয়ে শুকনো একটা ঢোক গিলে কই কি বললাম? মনে হয় শুনে ফেলেছে। আমি কি বলেছি আর শুনবে নাই বা কেন? আমি কি আস্তে কথা বলতে জানি নাকি? ধুর, এখন কি হবে? কিছু বললে? কিচ্ছু বলিনি তো। ও আচ্ছা, তাহলে আমি হয়তো ভুল শুনেছি। হ্যাঁ, সেই রকমই। দাঁড়িয়ে না থেকে চলো এখান থেকে। তাসফিয়া ভয়ে কেঁপে ওঠে। মিহিরিমা, সাবিহা সোফায় পাশাপাশি বসে আছে, আর ওদের ঠিক সামনের সোফায় আরাফ ও আয়ান গম্ভীরভাবে বসে আছে। ড্রয়িং রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। ওদের নীরবতার ভিতরই আহির তাসফিয়াকে নিয়ে প্রবেশ করলো ড্রয়িং রুমে। আরাফ ও আয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হসপিটালে না গিয়ে বাড়িতে আসতে বললি কেন? তাসফিয়া মিহিরিমা সাবিহাকে দেখে ওদের কাছে গিয়ে বসে পড়ে। কেমন আছিস তোরা? আমি তো ভয় পেয়ে গেছিলাম। মিহিরিমা কিছু বলবে তার আগেই আরাফ উত্তর দিল, ও ভালো আছে। তো মিহিরিমা সুলতানা সেন্সলেস হওয়ার ড্রামা কেন করলে? আরাফের কথা শুনে তাসফিয়া আহির মিহিরিমার দিকে তাকালো। কি হলো? মিহিরিমা মাথা নিচু করে বসেছিল। আরাফের কথায় ভয়ে ভয়ে আরাফের দিকে তাকালো। আরাফ ওর দিকে তাকিয়েই গম্ভীরভাবে বসে আছে। মিহিরিমার দৃষ্টি সরিয়ে তাসফিয়া ও সাবিহার দিকে করুণ চোখে তাকালো। অতীত আরাফ মিহিরিমাকে কোলে করে গাড়ির কাছাকাছি এসে থেমে গেল। মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। আরাফ মিহিরিমাকে নিয়ে গাড়িতে উঠে বসায়। মাথা গাড়ির সিটের উপর হেলান দিয়ে আছে। আয়ান ও সাবিহাকে এনে মিহিরিমার পাশে বসিয়ে দিল। আরাফরাও উঠে বসে। গাড়ি ঘোরাও, হসপিটালে যাব। না, বাড়িতে চলো। আয়ান জিজ্ঞাসা দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ বুঝতে পেরে ডক্টরকে বাড়িতে ডেকে নে। আয়ানার কথা বাড়ালো না। বাড়িতে পৌঁছে প্রথমে আরাফ গাড়ি থেকে নেমে মিহিরিমাকে কোলে উঠিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। আরাফের পিছনে আয়ানও রয়েছে। আরাফ আয়ানকে মেয়ের কোলে বাড়িতে ঢুকতে দেখে গার্ডরা অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আরাফ বুঝতে পেরে গার্ডদের উদ্দেশ্য জোরে চিল্লিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখছিস তোরা? যার যার কাজে মন দে। আরাফের চিৎকারে গার্ডরা মাথা নিচু করে নেয়। আরাফরা 2 তলার একটা রুমে যেয়ে মিহিরিমা সাবিহাকে পাশাপাশি আমি ডক্টরকে তার কোনো প্রয়োজন নেই। সার্ভেন্টকে 1 গ্লাস পানি নিয়ে আসতে বল। বলেই মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ান আরাফের কথায় একজন সার্ভেন্টকে পানি নিয়ে আসতে বলল। কিছু সময় পর দরজায় নক করার শব্দ শোনা গেল। কামিং। সার্ভেন্ট ভয়ে ভয়ে পানি নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। সার্ভেন্ট পানি রেখে দিয়ে চলে গেল। পানি দিয়ে সেন্স ফেরা ওদের। আয়ান আগে সাবিহার চোখে মুখে পানি ছেটালো। কিছুক্ষণ পরে চোখ পিটপিট করে তাকালো সাবিহা। আস্তে আস্তে চোখ খোলার পরে আয়ানকে দেখে ভয় পেয়ে যায়। সাবিহা তড়িঘড়ি করে উঠে বসে, ওড়না ঠিক করে গায়ে জড়িয়ে নিল আর বলে ওঠে, এটা কোথায়? আমি এখানে কি করে এলাম?
এত উত্তেজিত হইও না, এটা আমাদের বাড়ি। কথাটা বলে মিহিরিমার চোখে মুখে পানি দিতে লাগলো। সাবিহা পাশে তাকিয়ে দেখে মিহিরিমা সেন্সলেস হয়ে শুয়ে আছে। মিহিরিম মনে মনে বলল, হাজার পানি মারো, আমি আর উঠছি না। মাফিয়া খবিশগুলো একবার এখান থেকে বাড়ি যাক, তারপর উঠবো। অনেকক্ষণ ধরে পানি ছিটিয়ে কোনো কাজ হচ্ছে না দেখে আয়ান বিরক্ত হয়ে আরাফের দিকে তাকিয়ে বলল, দেখছিস তো সেন্স ফিরছে না, ডক্টরকে কল না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? আরাফ এবার মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এভাবে কাজ হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। একটা শয়তানি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আয়ান। আরাফের যাওয়ার পানি চেয়ে আছে। মিনিট কয়েক পর আরাফ এক বালতি পানি নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। এইটা দিয়ে কর। বাকি কথা বলার আগে মিহিরিমার মুখের উপর এক বালতি পানি ঢেলে দিল। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটল যে আয়ান সাবিহা দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিহিরিমা আরাফের দিকে। এত ঠান্ডা পানি গায়ে পড়ে হুড়মুড়িয়ে উঠে বসলো মিহিরিমা। মুখের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে সামনের দিকে তাকালো। মিহিরিমাকে নিচের দিকে তাকাতে দেখে আরাফ বাঁকা হাসে। মিহিরিমার উদ্দেশ্যে বলতে লাগলো, মিহিরিমা সুলতানার সেন্স ফিরেছে তাহলে? কেন যে এমন নাটক করতে গেলাম আল্লাহ! খবিশটা আমার গায়ে এত ঠান্ডা পানি ঢেলে দিল, ছাড়বো না আমি তোকে খবিস মাফিয়া। কি এত ভাবছো ড্রামা কুইন? কই কিছু না তো, আমরা বাড়ি যাব, দেরি হয়ে গেছে। আরে যাবে যাবে, এত তাড়া কিসের? আগে শাস্তি তো ভোগ করো। শাস্তি? কিসের শাস্তি? এতক্ষণ সেন্সলেস হওয়ার নাটক করার শাস্তি। ওয়েট, তার মানে তুই এতক্ষণ নাটক করছিলি? কি হলো বলো, কেন করলে নাটক? আমাকে ক্ষমা করে দিন, আমি তখন ভয় পেয়ে এমন করেছি। তোমার সাহস আছে বলতে হবে, এতটুকু একটা পিচ্চি মেয়ে মাফিয়া কিং আরাব চৌধুরীর সাথে নাটক করেছো, এর শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। ভাইয়া প্লিজ ওকে ক্ষমা করে দিন, আমরা কথা দিচ্ছি আর কখনো আপনাদের সামনে আসবো না। এবারের মতো আমাদের যেতে দিন। এত তারা কিসের? সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাসায় যেতে হবে। ওকে তাহলে যাও। মিহিরিমারা আর কোনো কথা না বলে জলদি উঠে দাঁড়িয়ে হাঁটা ধরতেই পেছন থেকে আয়ান বলে উঠল, দাঁড়াও। মিহিরিমারা দাঁড়িয়ে যায়। ভয়ে ভয়ে পিছনে ঘুরে কিছু বলবেন? তোমাদের দেখছি যাওয়ার খুব তাড়া, আগে শর্ত তো শুনে যাও। তিনজনই মুখে লেগে আছে বাঁকা হাসি। শর্তের কথা শুনে তিনজনই ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ পানে চেয়ে আছে। শর্ত? কিসের শর্ত? আরাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে মিহিরিমার একদম সামনে এসে পকেটে দুহাত গুজে বলতে লাগলো, এখন থেকে আমাদের কথা মতো চলতে হবে তোমাদের। আর কথা না শুনলে? বলেই তাসফিয়ার সামনে গিয়ে তাসফিয়ার কোমরে হাত রেখে হ্যাসকা টান দিল। তাসফিয়া তাল সামলাতে না পেরে আহিরের বুকে এসে পড়ে। আহির পিস্তল বের করে তাসফিয়ার কপালের মাঝ বরাবর তাক করে। এতে মিহিরিমা সাবিহার চোখ বড়সড় হয়ে যায়। আর তাসফিয়ার কথা তো বাদই দিলাম, গুলি করে মাটি চাপা দিয়ে দেব, মনে থাকে যেন। পিস্তল ঠেকিয়ে রেখেই বলল। তাসফিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে আসলো আহির। তাসফিয়া ছাড়া পেয়ে জোরে সোরে নিঃশ্বাস নিচ্ছে। এতক্ষণ দম বন্ধ হয়ে যাচ্ছিল। ভয় আর একটু হলেই জান পাখিটা উড়াল দিল। বুঝতে পেরেছো আমাদের কথা, নাকি বোঝাতে হবে? না না না, বুঝতে পারছি। আমরা আপনাদের কথা শুনেই চলবো এখন থেকে। গুড, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। একবার বাড়ি যাই, তারপর তোদের কথা কচু শুনবো। গার্ডস, বলুন বস। ম্যাডামদের বাড়িতে দিয়ে আসো। গার্ডস মিহিরিমাদের উদ্দেশ্য করে বলে, ম্যাডাম ওদের সাথে যাও। তাড়াতাড়ি চল সবাই। বলেই আগে হাঁটা দিল। ওর পিছনে সাবিহা তাসফিয়াও আছে। এক প্রকার দৌড়ে পালিয়ে গেল ওরা যেতেই আরাফ বলতে লাগলো, পালিয়ে আর যাবে কোথায়? এই মাফিয়া কিংদের কাছে আসতে হবে খুব। শুধু সময়ের অপেক্ষা, তারপর এই মাফিয়া কিংদের খাঁচায় বন্দী হতে হবে। ওই খবিসগুলোর কথা মতো চলতে হবে আমাকে? অসম্ভব, আমি পারবো না। ওরা নিজেদের কি মনে করে? তাসফিয়া সাবিহা কটমট দৃষ্টিতে মিহিরিমার দিকে তাকালো আর বলল, প্লিজ
তুই আর কথা বলিস না বোন, সব কিছু তোর জন্য হয়েছে। ওই আহিল ফিলেনটা আমার কপালে পিস্তল ঠেকিয়েছিল, আর একটু হলে তো আমি অকালে পটল তুলতাম। হয়েছে মা, আপনি পটল তুলতেন, তুলে ফেলেননি। যত সব আজাইরা পাবলিক। ওই শয়তান ছেমড়ি, কি বললি তুই? আমি আজাইরা পাবো? হ্যাঁ বলেছি তো, কোনো সন্দেহ আছে? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। কি সমস্যা কি তোদের? এমনি মাফিয়া খবিশগুলো এক জ্বালায় মাথা ব্যথা করছে, তার ভিতর তোরা আর এক কাহিনী করছিস। ওকে, আর কাহিনী করছি না। আর একবার যদি ঝগড়া করিস ওই মাফিয়া খবিশগুলো আর কি করবে? আমি ওদের পিস্তল চুরি করে নিয়ে এসে তোদের দুটোর খুলি উড়িয়ে দিব, মনে থাকে যেন। বলেই সাবিহা শুয়ে পড়ল। মিহিরিমা তাসফিয়া একে অপরের দিকে একবার তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। ওদের তিনজনকে আমি ছাড়বো না মুশফিক, আবারও আমার লোকেদের মেরে ফেলেছে। ফোনে কথাটা বলেই হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। কাচের গ্লাসটি ভেঙে চুরমার হয়ে গেল। শান্ত হো ভাই, আমি শীঘ্রই বাংলাদেশে আসছি। হ্যাঁ তুই আয়, তারপর আমরা দুজন মিলে আমাদের শত্রুদের নিরাশ করব। আমাদের বিনাশ করতে এসে আবার নিজেরাই না বিনাশ হয়ে যাস। জুবাইর কথাটা শুনে পিছনে ঘুরে তাকাই, দেখতে পাই মাফিয়া কিং আরাফ আয়ান আহির দাঁড়িয়ে আছে। ফোনের অপর পাশে ব্যক্তি হলো হ্যালো হ্যালো করেই যাচ্ছে। জুবাইর কোনো সাড়া না পেয়ে জুবাইর আস্তে ফোন কানে নিয়ে বলতে লাগলো, আমার সামনে ওরা তিনজন দাঁড়িয়ে আছে, পরে কথা বলছি। অপর পাশের ব্যক্তিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে। তোরা আমার বাড়িতে কি করছিস? তোকে দেখতে এলাম, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, নিজের লোকদের লাশ দেখে অনেক খারাপ লেগেছে তাই না? জুবাইর কাটা খায়ে নুনের ছিটা দেওয়ার মতো কথাটা গিয়ে লাগলো গায়ে। জুবাইর জোরে এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর কি মনে হয় তোর বাড়িতে আমরা থাকতে এসেছি? আমরা থাকতে আসিনি, তোকে সাবধান করে দিতে এসেছি। তুই যতই অসৎ কাজ করবি, আমরা তিনজন বাধা হয়ে দাঁড়াবো। আমাদের সাথে লাগতে আসিস না, ফল ভালো হবে না। তোদের তিনজনের অনেক পাখনা গজিয়েছে তাই না? ছাড়বো না তোদের, তোদের আমি ধ্বংস করেই ছাড়বো। আমাদের ধ্বংস করার আগে তোর মতো পাপিষ্টকে আমরা ধ্বংস করব। এমনিতেই তো তোর ব্যবসাকে আমরা লাটে উঠি। মাঝরাতে সাবিহার ফোনের রিংটংয়ে বিরক্ত হয়ে মিহিরিমা সাবিহাকে ডাকতে। সাবিহা, তোর ফোন। সাবিহা তো ঘুম কাতুরে, একবার ঘুমিয়ে পড়লে টর্নেডো হয়ে গেলেও ঘুম ভাঙবে না। সাবিহার কোনো সাড়া শব্দ না পেয়ে জোরে ডাক দিল মিহিরিমা। তোর ফোন বাজছে, আননোন নাম্বার। সাবিহা বিরক্ত হয়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরেই বলতে লাগলো, কে রে তুই খবিশের বাচ্চা? এই মাঝরাতে আমার ঘুমের 12টা বাজালি? তো সাহস হয় কিভাবে মাঝরাতে ফোন দিয়ে মাফিয়া কিং অয়ন চৌধুরীর বউয়ের ঘুম ভাঙানোর? আপনার হাজবেন্ড আয়ন চৌধুরী বলছি। মাঝরাতে ফোন দিয়েছি আপনার সাথে রোম্যান্স করার জন্য। অতি চেনা পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই সাবিহার ঘুম কেটে গেল। ফোন কান থেকে নামিয়ে নাম্বারটা দেখতে লাগলো। তড়িঘড়ি করে উঠে বসলো। আয়ন আবার বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় এই আয়ন চৌধুরীকে তুই তোকারি করার? সাবিহার ভয় গলা শুকিয়ে গেছে। আয়ন আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে বন্ধ করে ফেলল। সাবিহা ফোন কেটে দেওয়াতে আয়ন রেগে আবারও কল করলো, কিন্তু এবার ফোন বন্ধ। আয়ন রেগে ফোনটাকে বিছানার উপর আছাড় মারে। এত বড় সাহস তোমার? ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখছো? আয়ন চৌধুরীর মুখের উপর ফোন কেটে দেওয়ার ফল তোমাকে আমি হাড়ে হাড়ে বোঝাবো সুইটহার্ট। পরের দিন সকালে, আজকে রেস্টুরেন্ট বন্ধ, তাই সবাই বাড়িতেই রয়েছে। মিহিরিমা রান্না করছে, সাবিহা ওদের রুমে ঝাড়ু দিচ্ছে, আর তাসফিয়া সোফায় বসে বসে ফোনে টিকটক ভিডিও দেখছে। কলিং বেল বাজার আওয়াজ পেয়ে মিহিরিমা রান্নাঘর থেকে তাসফিয়ার উদ্দেশ্যে জোরে বলল, তাসফিয়া দেখ তো কে এসেছে। তাসফিয়া ফোন হাতে উঠে গিয়ে দরজা খুলে হাঁ করে দাঁড়িয়ে আছে, কোনো হেলদোল নেই। আর এদিকে ওর ফোনে টিকটকে গান হচ্ছে। কে এসেছে তাসফি? কিরে ফকিনি, কোন সময় থেকে জিজ্ঞেস করা হচ্ছে কে এসেছে, কথা বলছিস না কেন? তোর জামাই এসেছে নাকি যে তাকে দেখে চুপ হয়ে আছিস? ঝাড়ু হাতে নিয়ে এসে সাবিহা ও বড়সড় একটা শখ খেলো। দরজার সামনে আরাফ, আয়ান আর আহির দাঁড়িয়ে আছে।
আমি তো তোমাকে ছুঁয়ে দেইনি, তাহলে কি হলো তোমার? দুষ্টু হেসে বলল তাসফিয়ার উদ্দেশ্যে। আহিরের কথায় আরাফ আয়ান বাঁকা হাসে। তাসফিয়ার ভাবলেশহীনভাবে বলল, জি। দরজার সামনে থেকে সরো। তাসফিয়ার বুঝতে পেরে তাড়াতাড়ি সরে গিয়ে ফোন বন্ধ করে মিহিরিমার পাশে দাঁড়ায়। তাসফিয়ার এখন খুব লজ্জা লাগছে। এতক্ষণ ওই গানটা চলছিল, ওর খেয়ালই হয়নি। আরাফরা মিহিরিমাদের বাড়ির ভিতরে প্রবেশ করে। আয়ন সানগ্লাস খুলে সাবিহার দিকে সরু দৃষ্টিতে তাকায়। কালো রঙের থ্রি পিস পরা, চুলে বেনি করা, সামনে থেকে কিছু ছোট চুল বের করা, কোমরে ওড়না বেঁধে রেখেছে। কি বললেন আপনি? শুনতে পাওনি? তাহলে আবার বলছি, তোমাকে কাজের বেডির থেকে কোনো অংশে কম লাগছে না। এতে সাবিহার রাগ যেন তত্তর করে বেড়েই গেল। কোমরে এক হাত রেখে বলতে লাগলো, আমাকে কোন দিক থেকে আপনার কাজের বেডির মতো লাগছে? তাহলে কি বলবো, আয়ন চৌধুরীর বইয়ের মতন লাগছে। দাঁতে দাঁত চেপে বলল। সাবিহার রেগে কিছু বলতে যাবে, তাসফিয়া সাবিহার হাত চেপে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, চুপ কর হতভাগী, আর কিছু বলিস না। নিজেও মরবি, সাথে করে আমাদেরও মারবি। কোন মরণে যে কালকে বলতে গেলাম আমি অয়ন চৌধুরীর বউ, এই জন্য অসভ্যটা আমার উপর রেগে আছে। হায় আল্লাহ, দেশে কি ছেলের অভাব পড়েছিল, আর কারো বউ হতে পারিনি, ওই খবিশের বউ কেন হতে গেলাম? চুপ করে আছো কেন তোমরা? চুপ করে থাকবো না তো কি করব? তোদের দেখলেই তো কথা গলায় আটকে যায়। না মানে আসলে কি মানে করছো? আপনারা আমাদের বাড়িতে হঠাৎ এলেন। তোমাদের দেখতে এসেছি। কেন রে খুবিসের দল, আমাদের কি রূপ গজিয়েছে যে দেখতে এসেছিস? ঝালার শেষ নেই। কথাগুলো মনে মনে থেকে গেল, আর আরাফের মুখের ওপর বলতেও পারল না। আরাফ মিহিরিমার সামনে এসে দাঁড়ায়। মিহিরিমার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, মিহিরিমা সুলতানা, এই লুকে তোমাকে আরাফ চৌধুরীর সুলতানার মতো লাগছে। কথাটা কানে যেতেই মিহিরিমার শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। আরাফের নিঃশ্বাস মিহিরিমার ঘাড় গলায় পড়ছে। আরাফ মিহিরিমার দিকে একবার তাকিয়ে দূরে সরে যায়। মিহিরিমা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনের দিকে। অনেকক্ষণ আগেই আরাফরা চলে গেছে। ওরা যাওয়ার পর থেকে সাবিহা এক গালে হাত দিয়ে বসেই আছে। তুই সেই থেকে ওভাবে বসে আছিস কেন? তাহলে কি নাচবো? রাগ করছেন কেন? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ওই অয়ন খবিশ শয়তানের দাদা আমাকে চুমু খেয়েছে। কি? এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখছো বুঝি? কই না তো, অসভ্য লোক একটা। এই যে মিস সাবিহা তাবাসসুম, আমাদের ওয়াশরুমটা কোন দিকে দেখিয়ে দাও। আসুন আমার সাথে। কেন রে, তোদের এত বড় বাড়িতে কি ওয়াশরুম নেই? যত সব, ওই যে ওয়াশরুম। বাকি কথা বলার আগেই আয়ান সাবিহার হাত টেনে নিজের অনেক কাছে এনে গালে গভীরভাবে চুমু খায়। সাবিহার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। চুমু খেয়ে সাবিহার কানের কাছে মুখ নিয়ে নেশালো গলায় বলতে লাগলো, আয়ন চৌধুরীর 7টা না 5টা না একটা মাত্র বউ তুমি। এটা শোনার পর থেকে সকাল সকাল এই মিষ্টি না খেয়ে অফিসে যেতে ইচ্ছে করছিল না। কি বলে গেলেন উনি? অফিসে যেতে হবে, চলো এখন। যাওয়ার আগে আরাফ, আহির, মিহিরিমা আর তাসফিয়ার সামনে এসে দাঁড়ায়। মিহিরিমা তাসফিয়া ভয়ে ভয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আরাফ পকেটে হাত ঢুকিয়ে মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, আজ থেকে রেস্টুরেন্টে যাওয়া বন্ধ। তাহলে আমরা তোমাদের যাবতীয় সব খরচ আমরা দেব। আসছে খবিশ আমাদের খবর দিচ্ছে। আমার বউকে বলে দিও, আর যা যা বলা হয়েছে সব যেন মনে থাকে। মেহেরিমা তাসফিয়া মাথা নাড়ায়, যার উত্তর হ্যাঁ। ওরা চলে গেল। ওরা যেতে মিহিরিমা তাসফিয়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়ে। সাবিহা, কত বড় খবিশ দেখেছিস? সাবিহাকে চুমু খেয়েছে। তোকে তো চুমু খেয়েছে, আর যাওয়ার আগে 3 শয়তান আমাদের ধমকাধমকি করে গেছে। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না, তুই আয়ন চৌধুরীর বউ, এটা শোনার পর থেকে মানে কি? সাবিহা গাল থেকে হাত নামিয়ে করুণ চোখে মিহিরিমা আর তাসফিয়ার দিকে তাকিয়ে কাল রাতের ঘটনা শুরু থেকে সবটা বলল।
সবটা শোনার পর তাসফিয়া সাবিহার পিঠে চাপড় মেরে বলতে লাগলো, শালি তোর মাফিয়ার বউ হওয়ার খুব শখ হয়েছিল, নে এখন হব। তার মানে কাল রাতে আয়ান চৌধুরী ফোন দিয়েছিল? হুম। হলরুমের সোফায় বসে আরাফ, আয়ান, আহির যার যার ল্যাপটপে অফিসের কাজ করছে। কাজ করতে করতে আয়ান গম্ভীর গলায় বলে, জুবাইর আজকে অমুক জায়গায় বোমা ব্লাস্ট করার প্ল্যান করে রেখেছে। আমরা থাকতে ওর প্ল্যান সাকসেস হবে না। গাড়ি বের করো। মিহিরিমারা আজকে মেলায় ঘুরতে যাবে, তাই তিনজনে কালো রঙের শাড়ি পরেছে, চুল খোলা রাখা, 2 হাত ভর্তি কাচের চুড়ি। মিহিরিমার চুড়িগুলো পরে উঠে দাঁড়িয়ে সাবিহার সামনে হাত ছাড়া দিল, যার জন্য কাচের চুড়িতে ঝনঝন করে শব্দ হলো। মাশাল্লাহ, তাসফিয়া আমাদের মহারানীকে তো আজকে চোখে চোখে রাখতে হবে রে। কেন, কি হয়েছে? দেখা গেল আজকে মেহেরিমাকে কেউ তুলে নিয়ে গেল। যা, কি যে বলিস! আমাকে কেউ নেবে না, নিলে তোদের নিবে। বলেই তিনজনে হো হো করে হেসে দিল। মিহিরিমা তাড়া দিয়ে বলে, মজা করা অনেক হয়েছে, এখন জলদি রেডি হয়ে নে। তিনজন রেডি হয়ে বের হলো মেলার উদ্দেশ্যে। 2 গার্ডস একটা লোককে ধরে রেখেছে, আর তার সামনে গম্ভীর মুডে আরাফ, আয়ান, আহির দাঁড়িয়ে আছে। আমাদের ছেড়ে দিন, আমি কিছুই করিনি। তোকে কি করে ছেড়ে দিই বল? আমরা ঠিক সময় না এলে আজকে কত মানুষের জীবন যেত তা ধারণারও বাইরে। লোকটা অনেক অনুরোধ করলো, কিন্তু কোনো কাজ হলো না। এক পর্যায়ে আয়ান লোকটার কপালে শ্যুট করলো, লোকটা সেখানেই মৃত্যুবরণ করে। আরাফরা কিছুক্ষণ আগেই জায়গায় উপস্থিত হয় এবং গার্ডসরা চারদিকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পেয়েও যায় লোকটাকে। লোকটি ততক্ষণে বোম ফিট করতে সক্ষম হয়নি, তার আগেই আরাফদের গার্ডসরা লোকটাকে ধরে ফেলে। মেলায় তিনজনে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছে। মিহিরিমা, সাবিহা, তাসফিয়া তো চুরি প্রেমী, তারা কয়েক ডজন চুরি কিনেছে। অনেক তো ঘোরাঘুরি হলো, চল এখন বাড়িতে যাওয়া উচিত। আগে ফুচকা খাবো, তারপর বাড়িতে যাব। মিহিরিমার কথায় সাবিহা, তাসফিয়াও সায় দিল। তিনজন বের হয়ে রাস্তার সাইডে একটা ফুচকার দোকানে গেল। 3 প্লেট ফুচকা অর্ডার করলো। ওইদিকে দেখ, ওই ছেলেটাকে সেই মেলা থেকে দেখছি আমাদের ফলো করছে। সাবিহার কথায় ওরা দুজন পিছনের দিকে তাকায়। দূরে লম্বা মতো একটা ছেলে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মিহিরিমা তাসফিয়া তাকাতেই ছেলেটার দাঁত কেলিয়ে হাত উঠিয়ে হাই দিল। মিহিরিমারা কোনো পাত্তাই দিল না। এর ভিতরে ফুচকা চলে এলো। ওরা খাওয়া শুরু করে। মামা আরেকটু ঝাল দেন, ঝাল হয়নি। তাসফিয়া সাবিহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাসফিয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাবিহা বলল, কি হয়েছে, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? তোর কাণ্ড দেখছি, যত সব। ফুচকা খাওয়া শেষে বিল দিয়ে তিনজনে প্ল্যান করেছে আজ হেঁটে হেঁটে বাড়ি যাবে। প্রথমে সাবিহার রাজি ছিল না, কারণ ও 1 নম্বরের অলস। পরে মিহিরিমা, তাসফিয়ার জোড়াজোড়িতে রাজি হয়েছে। তিনজনে কিছুটা পথ গল্প করতে করতে এসেছে। হঠাৎ তাসফিয়া দাঁড়িয়ে মিহিরিমার উদ্দেশ্যে বলে, কি হওয়ার কথা বলছিস? দেখতে থাক, পরে বুঝে যাবি। তাসফিয়া মিহিরিমা কোমরে 1 হাত রেখে ফ্যাশন শোয়ের মতো করে হাঁটছে, আর সাবিহা হাসতে হাসতে হাততালি দিচ্ছে। তাসফিয়া মিহিরিমা কিছু দূর যেই থেমে যায়, ওদের সামনে একটা গাড়ি থামানো। সাবিহা ব্রোকুচকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে এই মাঝ রাস্তায় কে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। হঠাৎ গাড়ি থেকে কাউকে বের হতে দেখে ওরা কিছুটা দূরে সরে দাঁড়ায়। গাড়ি থেকে আর কেউ না, আরাফ, আয়ান, আহিরকে বের হতে দেখে ওদের ভয় গলা শুকিয়ে গেল। আরাফ বের হয়ে সোজা মিহিরিমার সামনে দাঁড়ায় আর বলে, বাহ মেহরিমা সুলতানা, আপনি তো অনেক সুন্দর মডেলিং করতে জানেন। তোমাদের দুজনকে তো নির্বাসের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ওদের কথা শুনে মিহিরিমা, তাসফিয়া ভালো করে বুঝে গেছে এতক্ষণ গাড়ির ভিতরে বসে ওরা সব কিছু দেখেছে। লজ্জায় দুজনের মন চাচ্ছে মাটি ফাঁক করে ঢুকে যেতে, কিন্তু তা হয়তো সম্ভব নয়। ওদের না হয় মিস ইউনিভার্সের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তোমাকে কি দেওয়া উচিত? সেরা হাততালি দেওয়ার অ্যাওয়ার্ড? আমি কি আপনার কাছে কোনো প্রকার অ্যাওয়ার্ড চেয়েছি?
সাবিহার কথায় আয়ান থতমত খেয়ে গেল। সে এবার আরাফ আর আহিরের দিকে তাকায়। আয়ানের অবস্থা দেখে আহিরের পেট ফেটে হাসি পাচ্ছে। আহির হাসি কন্ট্রোল করে মিহিরিমার উদ্দেশ্যে বলে, কয়টা বাজে এখন? এখন চুপ কেন? মাত্রই তো মুখ দিয়ে খই ফুটছিল। কয়টা বাজে এখন? আপনার চোখ নেই নাকি হাতে ঘড়ি নেই? হাতে তো ঘড়ি আছে, দেখে নিতে পারছেন না কয়টা বাজে? নাকি চোখের ছানি পড়ছে? চুপ কর শালি, ভুলে গেছিস কাদের সামনে দাঁড়িয়ে আছি আমরা? কোথায় গিয়েছিলে তোমরা? কথা কানে যাচ্ছে না? কোথায় গিয়েছিলে? কার পারমিশন নিয়ে গিয়েছিলে? কারো না। তাহলে কেন গিয়েছো? এমনি। এমনি এমনি চলে গেলে? তোমাদের কি বলা হয়েছিল? আমাদের কথা মতন চলতে হবে, বলা হয়েছিল কিনা? হ্যাঁ হয়েছিল, আমাদের ভুল হয়ে গেছে। ভুল যখন করেছো এবার শাস্তি ভোগ করো। শাস্তি? আরাফ মিহিরিমার একদম সামনে এসে দাঁড়ায়। আরাফকে নিজের এত কাছে দেখে মিহিরিমা দু কদম পিছিয়ে যায়। হ্যাঁ, অনেক কঠোর শাস্তি। আমি যাব না ওই খবিশগুলোর সাথে। মনে হচ্ছে তুই একা যাচ্ছিস, আর আমরা কোণে যাত্রী হয়ে তোকে বিদায় দিচ্ছি। ওই সাবিহার বাচ্চা সাবি, ফাও কথা বলবি না একদম। বললে কি করবি? এক লাথি মেরে ওই আয়ন খবিশের গলায় ঝুলিয়ে দেব। ওই মেহরিমা, তুই ওই রকম প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? প্যাঁচার মতো মুখ করে বসে থাকবো কেন? আজকে তো আমার বিয়ে, আমার তো খুশিতে লাফালাফি করা উচিত। এমন করে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো তুই বল? চুপচাপ বসলেও দোষ, লাফালাফি করলেও দোষ। তোরাই বল কি করব আমি? থাক, তোর কিছু করতে হবে না। তুই যেমন বসা ছিলি ওই রকমই শান্তিতে বসে থাক। আর শান্তি? শান্তির কথা ভুলে যা। ওই খবিসগুলোর সাথে থাকলে আর কোনো শান্তি থাকবে না। তাহলে কি করার আইডিয়া? চল এক্ষুনি পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাওয়া হচ্ছে? কোথাও না, মজা করছিলাম। মজা বলে বেঁচে গেলে সত্যি হলে এক্ষুনি মাটি চাপা দিয়ে দিতাম। আহির ড্রাইভ করছে। আহিরের পাশের সিটে আরাফ, মাঝের সিটে মিহিরিমারা, আর ওদের পেছনের সিটে আয়ান একাই বসে আছে। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। গাড়ি এসে থামে একটা বিলাসবহুল বাড়ির সামনে। মিহিরিমারা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ওদের আগেই আরাফরা নেমেছে। এই বাড়িতে আগেও একবার আসা হয়েছে, কিন্তু ভালো করে দেখা হয়নি। বাড়িটি 2 তলা বিশিষ্ট। উপরতলায় অনেক বড় একটা বেলকনি। বেলকনির পাশে একটা বাগান বিলাস গাছ। অনেক সুন্দর লাগছে দেখতে। বাড়ির সামনে 2 পাশে নানান ফুলের গাছ, আর তার মাঝখানে রাস্তা। আরাফ জোরে গার্লসদের ডাক দেয়। আরাফদের ডাকে 2 জন গার্লস এসে উপস্থিত হয়। ম্যাডামদের ভিতরে নিয়ে যাও। ম্যাডাম আসুন। মিহিরিমারা গার্লসদের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢোকার সাথে সাথে আরাফদের একটা বিদেশি কুকুর তেড়ে আসে মিহিরিমাদের দিকে। কুকুরটিকে তেড়ে আসতে দেখে ওরা ভয়ে যেদিকে পারে দৌড় দেয়। কুকুরটিও ওদের তাড়া করে। সাবিহা তাসফিয়া দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলের উপর উঠে পড়ে। আর মিহিরিমা বেচারি না পেরে দরজায় দিয়ে বের হওয়ার সময় কারোর বুকের সাথে ধাক্কা লাগে। সামনে তাকিয়ে দেখে আরাফরা দাঁড়িয়ে আছে। এরই ভিতর কুকুরটি মিহিরিমার অনেক কাছে চলে আসে। মিহিরিমা ভয়ে আরাফকে জড়িয়ে ধরে। আমাকে বাঁচান, কুকুর আমার ভীষণ ভয় লাগে। শান্ত হও, ও কিছুই করবে না। না না, ওকে সরান, আমার ভয় লাগছে। আমি আছি তো। এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। না ভাইয়া, আমার ভয় লাগছে। নাম এখন মহারানীর মতো, আর বসে থাকতে হবে না। না, কুকুর চলে গেছে তো। যদি আবার আসে? আয়ান ও সাবিহাকে নামিয়ে দেয়। আরাফ মিহিরিমার কোমর আঁকড়ে নিজের সাথে ধরে রেখেছে। মিহিরিমা আরাফের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করছে, কিন্তু আরাফের শক্তির কাছে হার মেনে গেল। খুব শখ ছেলেদের কোমর দেখানোর। রাগী কণ্ঠে বলেই মিহিরিমার কোমরে নখ দিয়ে খামচি দিল। মিহিরিমার ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। পানি নিচে পড়ার আগেই আরাফ হাত দিয়ে মুছে দেয়। রাগী কণ্ঠে বলতে থাকে, অকারণে এই চোখের পানি ঝরতে দেখতে চাই না। এই চোখের পানিও আরাফ চৌধুরীর নামে ঝরবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। এটা আজ থেকে তোমার রুম। আলমারিতে তোমার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে। ফ্রেশ হয়ে 10 মিনিটের ভেতর নিচে আসো।
কোন সাহসে শাড়ি পরে মেলায় গেছিলে? কি হলো, উত্তর দাও। তোমার সাজগোজ শুধুমাত্র আমার জন্য, আর কারোর জন্য নয়। অন্য কারোর জন্য যদি হয়ে থাকে তাহলে আমি সব কিছু তছনছ করে ফেলবো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। তাসফিয়া ড্যাব ড্যাব করে চেয়ে থাকে আহিরের যাওয়ার পানে। আলমারি থেকে কালো রঙের 3 পিস নিয়ে ফ্রেশ হতে চলে গেল তাসফিয়া। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। তখনকার কথা মনে পড়তেই লজ্জায় মুখ লাল বর্ণ ধারণ করে। মুখের সামনে পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিছে গুজে দিয়ে মুচকি হাসে সে। আহিলকে তার ভালো লাগে, সেই প্রথম দেখাতেই ভালো লেগেছিল। কিন্তু সে তো মাফিয়া, ভালো লাগলেও খুব প্রচুর ভয় পাই যে ওই মাফিয়া কিং আহিল চৌধুরীকে। তাই তো এই ভালো লাগা মনে মনেই থেকে গেছে। তিনজনে ফ্রেশ হয়ে একসাথে বের হয়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে দেখে আরাফরা ডাইনিং টেবিলে বসে রয়েছে। ওদের তিনজনকে উপরে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। আয়নের কথায় ওরা নিচে গিয়ে তিনজনে পাশাপাশি বসে পড়ে। ওদের সামনেই আরাফরা, মেহেরিমার সামনে আরাফ, সাবিহার সামনে আয়ান, তাসফিয়ার সামনে আহির বসে রয়েছে। আরাফরা কোনো কথা না বলে ওদের প্লেটে খাবার সার্ভ করে। খাওয়ার যতটুকু ইচ্ছে ছিল খাবারের চেহারা দিকে তা মরে গেল। মেহেরিমারা বরাবরই আমিষ খেতে পছন্দ করে, আর এ তো পুরাই নিরামিষ। বুঝতে হবে কাদের বাড়িতে রয়েছে নিরামিষ খবিশ। মাফিয়াগুলোও তো এসবই খাবে। মেহেরিমা তো নাক সিটকে খাবারের দিকে তাকিয়ে রয়েছে। এইভাবে তাকিয়ে রয়েছো কেন? খাওয়া স্টার্ট করো। বলছিলাম কি ভাইয়া, এইসব শাক পাতা গরু ছাগলে খায়, আমরা তো মানুষ। আয়ন চামচে করে খাবার মুখে নিবে। সাবিহার এমন কথা শুনেই খাবার মুখে না দিয়ে প্লেটে রেখে দিল। আয়ন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সাবিহার দিকে। সাবিহা আস্তে করে আয়নের দিকে তাকালো, দেখে ওর দিকে রাগী মুখ নিয়ে তাকিয়ে রয়েছে। আয়নের এমন লুক দেখে সাবিহা বুঝতে পেরেছে ও ভুল জায়গায় কথাটা মুখ ফসকে বলে ফেলেছে। এভাবে তাকিয়ে কি দেখছেন? আমার মুখে কি শাকসবজি গজিয়েছে নাকি? হ্যাঁ, বাজে বকা বন্ধ করে খাওয়ায় মনোযোগ দাও, ইডিয়েট। মেহেরিমারা আরাফদের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে অল্প অল্প করে খাচ্ছে। মূল কথা, ওদের এসব ঘাস পাতা খেতে ইচ্ছে করছে না। ওদের এইসব কাহিনী আর চোখে আরাফরা দেখতে দেখতে তাদের খাওয়া শেষ হয়ে গেছে। আয়ন খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলে, কি ব্যাপার, এখনো খাওয়া শেষ করতে পারোনি? আমরা কি তোদের মতো গরু ছাগল নাকি যে এইসব ঘাস পাতা গপ গপ করে খাবো? আয়ান, বুঝতে পারছিস না? ম্যাডামদের আমাদের হাতে খাওয়ার শখ জেগেছে, তাই তো এখনো শেষ করতে পারিনি। ও আচ্ছা, তো আগে বলবো না তোমরা আমাদের হাতে খেতে চাও? আসো খাইয়ে দেই। না না, আমরা নিজেরাই খেতে পারবো। তাড়াতাড়ি খাওয়া শুরু করে। নিঃশ্বাস বন্ধ করে ঘাস পাতা গিলছে। অবশেষে অনেক কষ্টে খাওয়া শেষে সিঁড়ি দিয়ে 3য় বিশ্বযুদ্ধ করে তিনজনের রুমে আসে। মেহেরিমা আর সাবিহা তো সিঁড়িতে রেস্ট করতে করতেই উঠছে। 3-4 বেলার খাওয়া মনে হয় আজকে মাফিয়া খবিশগুলো ওদের একবেলায় খাইয়েছে। ওরা যেতেই আরাফরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। উপর থেকে ওদের হাসির শব্দ শুনে মেহেরিমাদের গা জ্বলে উঠল, কারণ ওরা ভালো করেই বুঝতে পেরেছে খবিশগুলো কেন হাসছে। দেখছি আমাদের এভাবে ঘাস পাতা খাইয়ে এখন কিভাবে রাক্ষসের মতো হাসছে। ধৈর্য ধর, সময় আমাদেরও আসবে। ওই খবিশ মাফিয়াগুলোকে যদি লাম্ফিয়া না বানাই তাহলে আমার নামও সাবিহা তাবাসসুম না। মেহেরিমার অনেক ঘুম পাচ্ছে, তাই সে শুয়ে পড়ে। তাসফিয়া ও তার রুমে গিয়ে শুয়ে পড়েছে। সাবিহার রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাচ্ছে আর চুল আঁচড়াতে ব্যস্ত। হঠাৎ পেছন থেকে কেউ সাবিহাকে জড়িয়ে ধরাই সাবিহা এক প্রকার ভয়ে লাফিয়ে ওঠে। আমি আয়ান, ভয় পেও না। হ্যাঁ, আয়ানকেই দেখা যাচ্ছে। সাদা শার্ট, কালো জিন্স পরা, চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখা হলো। আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছুই নেই, এখানে আমি ছাড়া আর কেউই আসবে না। বলেই সাবিহার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নিজের রুমে চলে যায় আর সাবিহা ওর বিছানায় কম্বল গায়ে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়।
আর ওর নাক ডাকা তো আছেই। না জানি আয়ন কি করে ওর পাশে ঘুমাবে। রাত 2:45। মিহিরিমার ঘুমের ভিতর মনে হচ্ছে কেউ ওকে খুব কাছ থেকে দেখছে। মিহিরিমা কিছুটা নড়ে চড়ে ওঠে। না, এখনো মনে হচ্ছে কেউ ওকে দেখছে। মিহিরিমা চোখ মিলে তাকিয়ে দেখে সামনে কালো কিছু একটা বসে রয়েছে। এটা দেখা মাত্র যেই চিৎকার দিতে যাবে তখনই কালো ছায়াটা মিহিরিমার উপর আছড়ে হয়ে মিহিরিমার মুখ চেপে ধরে। মিহিরিমা তো ভয়ে মুখ দিয়ে করে শব্দ করছে। আমি আরাপ, প্লিজ চিৎকার করো না। আপনি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। বলেই উঠতে যায়। মিহিরিমাও উঠতে গিয়ে আরাফের মাথার সাথে ধাক্কা খায়, যার ফলে আরাফের হাত ফসকে গিয়ে তাল সামলাতে পেরে মিহিরিমার উপর আবারও গিয়ে পড়ে। কিন্তু এবার ঘটে অন্য কাহিনী। পড়ে গিয়ে আরাফের ঠোঁট মিহিরিমার ঠোঁট স্পর্শ করে। এমন হওয়ায় মিহিরিমার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। ভুলবশত কিস হওয়ায় আরাফ মিহিরিমাকে আরও ডিপলি কিস করে। মিহিরিমা আরাফের চুল খামচে ধরে। এইভাবে কিছুক্ষণ থাকার পর আরাফ মিহিরিমাকে ছেড়ে উঠে চলে যায়। মিহিরিমা তো হা হয়ে তাকিয়েই রয়েছে। সকালে ঘুমের ভিতর তাসফিয়া পাশ ফিরে শুয়ে হাতড়ে হাতড়ে কোলবালিশ খুঁজছে। লম্বা কিছু একটা পেয়ে মনে করে সাবিহা, তাই ভেবে জড়িয়ে ধরে বলতে থাকে, সাবিহা, তুমি এত শক্ত হলে কবে? যাই হোক, আমার কোলবালিশের কাজ হলেই চলবে। আমাকে কি তোমার কোলবালিশ মনে হচ্ছে? পুরুষালী কণ্ঠস্বর শুনে তাসফিয়ার ঘুম উড়ে গেল। চোখ মেলে তাকিয়ে দেখে ও সাবিহাকে নয়, আহিরকে জড়িয়ে ধরে আছে। আপনি এখানে? গুড মর্নিং। আমাকে কি তোমার সরকারি কোলবালিশ মনে হয়, যে যখন চাইবে জড়িয়ে ধরবে, আবার যখন মন চাইবে ছেড়ে দিয়ে দূরে সরে যাবে? মানে? আর আপনি আমার রুমে কেন? আপনি আমার রুমে না এলে তো কোলবালিশ মনে করতাম না। ভাগ্যিস এসেছিলাম, নদী এত সুন্দর মুহূর্ত মিস হয়ে যেত। ভাগ্যিস এসেছিলেন মানে? আর না হলে কি মিস হয়ে যেত? ওয়াল্লাহ, আমি আবার কিছু করিনি তো? আর যদি করে থাকি এখন আমি মুখ কিভাবে দেখাবো? খবিশের বাচ্চা, তোরই আমি দেখে ছাড়বো। আমরা অফিসে যাচ্ছি, এই প্লেট খালি করে তারপরে উঠবা এখান থেকে। নিজেদের খেয়াল রেখো। এই খবিসটার কি লজ্জা শরমও নেই? অনেক বোর লাগছে আমার। আমারও। এই খবিশ মাফিয়াগুলোর সাথে থাকলে বোর তো হবই। আমারও কিছুই ভালো লাগছে না। চল কিছু একটা গেম খেলি। তা মন্দ হয় না, তবে কি গেম খেলবি? তাসফিয়া লাফ দিয়ে বলে উঠল, টুথ আর ডেয়ার খেললে কেমন হয়? ট্রুথ অর ডেয়ার এর কথা উঠতেই মেহেরিমা সাবিহা একে অপরের মুখের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল। মেহেরিমা, আমি যেটা ভাবছি তুইও কি সে তাই ভাবছিস? আচ্ছা, তোরা দুটো কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো? সময় এসে গেছে মাফিয়া খবিশগুলোকে জব্দ করার। এবার ওদের মজা বোঝাবো। কাগজে ডেয়ার লিখে একটা পাত্রে রাখছে মেহেরিমা, তাসফিয়া, সাবিহা। ডেয়ারগুলো অনেকগুলো এ ধরনের। মমতাজের গান গেয়ে নাচতে হবে, লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স করতে হবে। আরও আছে লেখা শেষে তিনজনে সেগুলো পাত্রে সুন্দর করে গুছিয়ে রাখে আর একটা কাচের বোতলও রেডি রাখে। সব তৈরি, মাফিয়াগুলো আসলে নাটক শুরু করবি। মেহেরিমার কথাই সাবিহা তাসফিয়াও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিছুক্ষণ পরে বাইরে থেকে গাড়ির হর্ন পেয়ে মেহেরিমারা বুঝে যায় খবিশগুলো এসেছে। সাবিহা দ্রুত সোফা থেকে উঠে ফ্লোরে মেহেরিমা তাসফিয়ার পাশে বসে পড়ে। মেহেরিনা, বোতল ঘোরানো শুরু কর। ট্রুথ অর ডেয়ার? অবশ্যই ট্রুথ। সাবিহাকে প্রশ্ন আমি করব। সাবিহা, তুই আমাদের দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসিস? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই দুজনকে ভালোবাসি। মেহেরিমা সাবিহার হাতে চিমটি মারে। সাবিহা মেহেরিমার দিকে তাকায়। মেহেরিমা চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই সাবিহা বলতে থাকে, একটা গেম খেলছিলাম। ওয়াও, গেম? গুড, খেলো। আপনারা খেলবেন? আমি এসব খেলি না। নাকি পারেন না? প্লিজ ভাইয়া। ওকে, আর তুমি কি যেন বললে? পারি না? ওয়েট করো, আসছি আমরা।
দেখা যাবে। আরাফরা ফ্রেশ হয়ে এসে মেহেরিমাদের পাশে বসে। ওরা আসতেই খেলার কেমন নিয়ম করেছে তা ওদেরকে বুঝিয়ে দেয় মেহেরিমারা। খেলায় কোনো ট্রুট অপশন নেই, শুধুই ডেয়ার। ওকে, তাহলে শুরু করা যাক। কি লেখা আছে ভাইয়া? তেতো করলার রসের সাথে কাঁচা ডিমের জুস খেতে হবে। পারবেন এইগুলো খেতে? মিহিরিনা নিয়ে আয়। আহির তাসফিয়ার দিকে কটকট দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তাতে তাসফিয়ার কিছু যায় আসে না। মেহেরিমা আগে থেকেই করলা কাঁচা ডিমের জুস তৈরি করে রেখেছিল, তাই বেশি দেরি হলো না আনতে। ভাইয়া নিন, খেয়ে ডেয়ার পূরণ করুন। কাঁচের গ্লাসটি আহিরের সামনে ধরে টেডি স্মাইল দিয়ে বলল। মেহেরিমা আহির কোনো কথা না বলে মেহেরিমার হাত থেকে গ্লাসটা টান দিয়ে নিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে তেতো করলার জুসটা খেয়েই নেয়।